শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুই দিন হলেও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়ার ব্যাপারটা আমাকে বেশ ভাবালো। আমি ইতো বিয়ে হয়ে এই খানবাড়িতে এসেছি সবে 7 দিন, কিন্তু বিয়ে তৃতীয় দিন জল খেতে খাবার ঘরে আসতেই দেখি শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ খুলে কিছু খাচ্ছেন, আর বারবার চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ দেখল কিনা। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই খাচ্ছে, তাই মুচকি এসে ওনার অগোচরে চলে গেলাম। কিন্তু পরের দিনও এই একই ঘটনা দেখলাম। এইভাবে আজ পরপর 4 দিন, তবুও দেখি উনি লুকিয়ে খাবার খাচ্ছে, অথচ সবার সাথে বসে উনিও খাবার খায়। আজকে রাতে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে পেট ভরে মাংস ভাত খাইয়েছি, কিন্তু তবুও রাতে এইভাবে উঠে কেন খাচ্ছে? মনের মধ্যে নানা রকম প্রশ্ন জেগে উঠল। তাই অত না ভেবে মনে মনে ঠিক করলাম শাশুড়ি মাকে সরাসরি জিজ্ঞেস করব উনি কেন এরকম করেন। আর খিদে পেতেই পারে, তার জন্য এরকম লুকিয়ে খাওয়ার কি আছে? আমি রান্নাঘরের দিকে পা বাড়াবো, তখনই পিছন থেকে আমার স্বামী হাবিব আমার হাত ধরে বলে, কি করছো তুই এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি, চলো। আমি এইসব কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। পরের দিন সকালে আমি আর হাবিব আঠারা ভাঙ্গাতে আমার বাবার বাড়ি আসলাম। সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে বারবার অশান্ত করে তুলছিল। মা বোধহয় বিষয়টা বুঝতে পেরেছিল, তাই আমাকে ডেকে মাথায় তেল দিতে দিতে বলল, কিছু নিয়ে কি তুই চিন্তা করছিস মা? আমি একবার ভাবলাম সবটা বলি, কিন্তু আবার ভাবলাম না থাক, বিষয়টা আমার নিজেই সমাধান করব। তাই হেসে বললাম, না মা, আসলে আবার তোমাদের ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ হচ্ছে। মা বলল, এখন তো একটু মন খারাপ হবে, তারপর দেখবি কিছুদিন গেলে ওটাই আপন লাগবে। স্বামীর ঘরে যে মেয়েদের আপন ঠাঁই। আমি মাথা নাড়ালাম, তারপর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম। এক অন্যরকম শান্তিতে কখন ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। 2 দিন পর বাবার বাড়ি থেকে ফিরে আসলাম। দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। অবশেষে একদিন সাহস করে আমার বড় জায়ের কাছে কথাটা তুলে ফেললাম, ভাবি, আপনি কিছু না মনে করলে আমি কিছু একটা বলতে চাইছিলাম। ভাবি বললেন, কি বলবে বলো, তুমি আমাকে নিজের বোনের মতোই ভাবতে পারো। আমি ধীর স্থির হয়ে বললাম, ভাবি, মা রোজ রাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে খায়। একদিন দুই দিন হলেও তাও হতো, কিন্তু ভাবি আমার কথা শুনে মুচকি এসে দীর্ঘশ্বাস ফেলল। ওটা আসলে খাওয়ার জন্য নাই তো, ওনার এক মানসিক অসুখ আছে, বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বলেন ওটা এক ধরনের ফুড অ্যাংজাইটি, মানে সবসময় মনে হয় খাবার শেষ হয়ে যাবে, তাই লুকিয়ে খাবার খুঁজে বের করে খান, অথচ আসলে কিছুই খান না, বরং এমন অভিনয় করেন যেন গোপনে ভুরিভোজ করছেন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এমন কেন হলো? ভাবি মাথা নিচু করে বলল, অনেক ডাক্তার দেখানো হয়েছে, ঔষধও খেয়েছেন, কিন্তু পুরোপুরি সারেনি। ছোটবেলায় ভীষণ অভাবে বড় হয়েছেন তিনি, সেই ভয়টা আজও মনের মধ্যে বেঁচে আছে। কথাটা শুনে মুহূর্তেই বুকটা হু হু করে উঠল আমার। মনে মনে শাশুড়ি মায়ের জন্য ভীষণ মায়া লাগলো। তার চোখে মুখের লুকানো আতঙ্ক যেন এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। মনের অজান্তে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাবি বলল, মন খারাপ করো না তো, এমনিতেই উনি সুস্থ, শুধু রাত হলেই আতঙ্ক ওনাকে ঘিরে ধরে। যদিও তুমি ওনার কাছে গেলে আর তোমাকে বুঝতে দেবে না, চিন্তা করো না। আমি ভাবির কথায় সম্মতি জানিয়ে চোখের জল মুছিয়ে ভাবির কাজে সাহায্য করতে লাগলাম। আমার স্বামীরা 2 ভাই, হাবিবই ছোট, বড় ভাইয়ের ছোট একটা মেয়েও আছে, বয়স 3 বছরের মতো, নাম পরি, দেখতেও পরি। সব কিছু মিলিয়ে সবার সাথে ভালোভাবেই দিনগুলো এভাবেই কেটে যেতে লাগলো। আমি এখন আর অবাক হই না রাতের বেলা শাশুড়িকে ফ্রিজ খুলতে দেখে, বরং যখনই তাকে রাতের বেলা চুপিসারে খাবার ঘরে যেতে দেখি, মায়ায় ভরে ওঠে মন, যেন নিজের অজান্তেই আমিও তার অদ্ভুত অভ্যাসের সঙ্গী হয়ে গেছি। কিন্তু একদিন রাত 2টো নাগাদ হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। রান্নাঘর থেকে শব্দ আসছে শুনেই বুঝলাম আবারও নিশ্চয়ই শাশুড়ি মা রান্নাঘরে। কে মনে করে আমিও চুপি চুপি পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলাম। ফ্রিজের দরজা খোলা,
ভেতরে আলো ছড়িয়ে পড়েছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু অন্য দিনের চেয়ে এইবার দৃশ্যটা আলাদা। দেয়াল ঘড়িটা টং করে বেজে উঠল, মানে মধ্যরাত এখন। আমার গা কেমন শিউরে উঠল। আমি আড়াল থেকে দেখলাম শাশুড়ি মা আজ কোনো খাবার খাচ্ছে না, বরং ফ্রিজটা ঠেলে একটু সরিয়ে ফাঁক তৈরি করে তার পেছনে হাত ঢুকিয়ে কি যেন বের করার চেষ্টা করছেন। তার চোখে মুখে আতঙ্ক আর অদ্ভুত এক ব্যস্ততা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, ফ্রিজের পেছনে আসলে কি আছে। আমি নিঃশব্দে রান্নাঘরের দরজার আড়ালে তাকিয়ে রইলাম। শাশুড়ির হাত ফ্রিজের পেছনে ঢুকে গেছে, আর তিনি যেন ভীষণ ব্যস্ত হয়ে কিছু খুঁজছেন। মুখে বারবার বিড়বিড় করছেন, আজ তো অনেক রাত হয়ে গেল, যদি কেউ দেখে ফেলে। আমার গা শিউরে উঠল। কিছুক্ষণ পর হঠাৎ তিনি ফ্রিজটা কাত করে একটু সরালেন। আমি চোখ কচলে তাকিয়ে দেখলাম ফ্রিজের পেছনে দেয়ালের ভেতর এক ফাঁপা জায়গা, অন্ধকার গহ্বরের মতো। সেখান থেকে তিনি ধীরে ধীরে একটা ছোট টিনের বাক্স বের করলেন। বাক্সটা হাতে নিয়ে তিনি কাঁপতে কাঁপতে ঢাকনা খুললেন। আমার নিঃশ্বাস আটকে গেল। ভেতরে কোনো খাবার নয়, বরং শুকনো রক্তের দাগ লেগে থাকা এক টুকরো কাপড়, কিছু পুরনো কাগজ আর একটা মরিচা ধরা ছোট্ট ছুরি। শাশুড়ি কাপড়ের টুকরোটো বুকে চেপে ধরে অদ্ভুত স্বরে কেঁদে উঠলেন। আমি কাউকে বলিনি, কাউকে বলতে পারবও না। মুহূর্তে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি জানি আমাকে এখনই সরে যেতে হবে, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। তখনই হঠাৎ করে শাশুড়ি ঘাড় ঘুরিয়ে তাকালেন। অন্ধকার রান্নাঘরে তার চোখ দুটো ফ্রিজের আলোয় ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছে। ইতু, তুমি এখানে কি করছো? আমার শরীর হিম হয়ে গেল। শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেলেও কোনো রকমে বললাম, মা, এই জিনিসগুলো, এগুলো কি? শাশুড়ি প্রথমে চুপ করেছিলেন, তারপর আস্তে আস্তে বাক্সের ভেতরের কাপড়ের টুকরোটা মুঠো করে ধরলেন। কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে তখন অদ্ভুত আগুন। তোমার দিকে খুব আগ্রহ আমাকে নিয়ে। কতবার সাবধান করেছি যে আমার পিছে পড়ো না, কিন্তু তুমি তো বোঝার পাত্রী নও। আজ পর্যন্ত এবাড়ির কোনো মানুষ আমাকে জিজ্ঞেস করার সাহস পায়নি কি আছে এই বাক্সে। কিন্তু তোমাকে তো জানতে হবে। কি জানতে চাও তো? আমি কোনো রকম মাথা নাড়ালাম। শাশুড়ি মা হা হা করে হেসে উঠে বললেন, তাহলে শোনো। তোমার শ্বশুর মানে আমার লাবিব আর হাবিবের বাবা, যাকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু সেই মানুষটা কোনোদিন আমার ছিল না। এই তো, সে ছিল একটা দুশ্চরিত্রের ব্যক্তি। আমি বউ হয়ে তার ঘরে থাকার পরও সে দিনের পর দিন অন্য নারীতে আসক্ত ছিল। আমি দুই ছেলের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সব সহ্য করে গেছি। কিন্তু সেই দিন আমার সব সহ্যের সীমা পার হয়ে যায় যখন দেখি আমার স্বামী আমারই বোনের সাথে খারাপ সম্পর্কে জড়িত। কথাটা বলেই তিনি হাঁপাতে হাঁপাতে এগোতে লাগলেন। বুঝতে পারলাম কষ্ট পাচ্ছে, কিন্তু আবারও লম্বা একটা দম নিয়ে বললেন, সেদিন হাতে নাতে ধরে ফেলি ওদের। আমার চোখের সামনে আমার বোন আর আমার স্বামী। ছি ছি, কি নোংরা খেলায় মত্ত ছিল। আমার নিজের মায়ের পেটের বোন পর্যন্ত আমার কথা একটা বারও ভাবল না। কথাগুলো বলতেই শাশুড়ির গলা ভেঙে গেল, চোখে জল জমে উঠল, কিন্তু ভেতরের দমে যেন আরো ভয়ঙ্কর লাগছিল তাকে। তিনি দম নিয়ে আবারও বললেন, আমি সহ্য করতে পারিনি ইতো। এক মুহূর্তেই মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। হাতের সামনেই ছুরিটা ছিল। আমি বিনা দ্বিধায় ছুরিটা তুলে নিয়েছিলাম। তারপর আমার গলা শুকিয়ে গেল, কিন্তু জানার আগ্রহ থেকে বললাম। তারপর তিনি আর কিছু বললেন না, শুধু ছুরিটা হাতে তুলে নিলেন। মরিচা ধরা ধাতব ঝিলিক রান্নাঘরের আলোয় ভৌতিকভাবে কাঁপল, আর হালকা আওয়াজে হাসল, আর বলল, তারপর আর কি? ছুরিটা বসিয়ে দিলাম ওদের বুক বরাবর। জানো, ওদের দুজনের চিৎকার আজও কানে বাজে। আমার শান্তি লাগে সেই আওয়াজ শুনলে। আমি আবারও প্রশ্ন করলাম, কেউ জানতে পারেনি কিছু? তিনি এবার মুখ গম্ভীর করলেন আর বললেন, না, কেউ কিছু জানতে পারেনি। তখন আমাদের বাড়ির কাজ চলছিল। এই রান্নাঘরের ওপারে ওদের পুঁতে দিয়েছিলাম। তারপর আমি নিজেই সব প্রমাণ মুছে দিয়েছি, ওদের ওপর তুলে দিয়েছি দেয়াল। কিন্তু তখন থেকে প্রতি রাতে ভয় পেতাম, ওরা যদি ফিরে আসে, যদি কেউ আমাকে ধরে ফেলে। তাই ফ্রিজ, খাবার এসবের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওদের পাহারা দেই, যেন ওরা না আসে।
আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশটা যেন হঠাৎ করেই আরও ঠান্ডা হয়ে উঠেছে। শাশুড়ি হঠাৎ আমার হাত চেপে ধরলেন। তার চোখ ভেজা, কিন্তু ভয়ঙ্কর শীতল। কিন্তু আমাকে তো তুমি সবটা জেনে গেলেই তো। যদি কাউকে বলে দাও, কি হবে আমার? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। না, তা তো আমি হতে দেব না। এই বলে হঠাৎ তার হাতে ধরা ছুরিটা উঁচিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি আতঙ্কে পিছিয়ে গিয়ে ভয়ে চোখ বন্ধ করলাম। মনে মনে ভাবলাম, আজকে হয়তো আমার শেষ দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে হাবিব ছুটে এসে মায়ের হাত চেপে ধরল। মা, না! হাবিবের কণ্ঠ গর্জে উঠল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। হাবিব কষ্টে মায়ের হাত থেকে ছুরিটা সরাতে সরাতে চিৎকার করে বলল, ভাবি, তাড়াতাড়ি ওষুধটা দাও। ডাক্তার বলেছিলেন এমন হলে ইঞ্জেকশন দিতে। ভাবি তাড়াতাড়ি ইঞ্জেকশন বের করে মাকে দিয়ে দিল। মুহূর্তেই মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন। তারপর অচেতন হয়ে পড়ে গেলেন মেঝেতে। আমার চোখে পানি চলে এলো। কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। হাবিব তখন ঘামতে ঘামতে বসে মায়ের মাথাটা কোলে তুলে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছিলেই তো? আমি কাঁপতে কাঁপতে সবটা বলে দিলাম। হাবিব নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ল। তারপর বলল, এ তো ডাক্তার বলেছিলেন মায়ের সিজোফ্রেনিয়া আছে। এটা এক ধরনের মানসিক রোগ, যেখানে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না। যা মা বলেছে সবই কল্পনা। এগুলো আসলে তার অসুখের লক্ষণ। আসলে বাবার হঠাৎ অ্যাক্সিডেন্ট মা মানতে পারেনি। তিনি সেই শোকটা কাটিয়ে উঠতে পারেনি। মনে মনে কল্পনা করেছে বাবা তাকে ঠকিয়েছে। আবার হঠাৎ খালামণির মৃত্যু মা মেনে নিতে পারেনি। দুজন আপন মানুষকে হারিয়ে এসব কল্পনা করে নিজেকে সান্ত্বনা দেয়। মূলত এটাই এই রোগ। তুমি যা দেখেছ, বাক্সে যা পেয়েছ, সবই তার ভ্রম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কণ্ঠ শুকিয়ে গেল। মানে, কিছুই সত্যি নয়? হাবিব চোখ মুছে ধীরে বলল, না, এই তো এগুলো মায়ের অসুখের ছায়া মাত্র। তাই ডাক্তার আমাদের এই ওষুধ রাখতে বলেছিলেন, প্রয়োজনে যেন ব্যবহার করি। মা আসলে খারাপ নন, তিনি অসুস্থ। আমার বুক হু হু করে উঠল। আমি নিঃশব্দে মায়ের হাতটা ধরে ফিসফিস করে মনে মনে বললাম, মা, আপনি দোষী নন। আপনি শুধু অসুস্থ, আর আপনাকে আমি ঠিক সুস্থ করে তুলব। হাবিব আবারও বলল, এ তো তুমি জানো, একসময় আমার বাবা মা না খেয়ে দিন কাটাতো। অনেক কষ্ট করেছে দুইজনে। সেই ভয়, সেই অন্টনের স্মৃতি আজও মায়ের মনের ভিতর লুকিয়ে আছে। তারপর যখন অনেক কষ্ট করে সফল হলো, তখন বাবা আর খালামণিকে হারিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তার বলেছেন এই অসুখ পুরোপুরি সরানো যায় না, শুধু ওষুধ আর ভালোবাসা দিয়ে সামলাতে হয়। আমি চুপ করে শুনছিলাম। বুকটা ভার হয়ে আসছিল। হাবিব আমার হাত চেপে ধরল, তুমি ভয় পেও না। মা আসলে কাউকে কষ্ট দিতে চান না। ওনার মাথার ভেতর ভয়ঙ্কর কল্পনা তৈরি হয়, যেটা তিনি সত্যি ভেবে বসেন। আমিও হাবিবের হাত শক্ত করে ধরে আশ্বাস দিলাম, মায়ের দায়িত্ব এখন থেকে আমারও। সেদিনের পর থেকে আমি শাশুড়ি মায়ের দিকে নতুন চোখে তাকাতে শুরু করলাম। তার আচরণে এমন আর ভয়ের কিছু দেখি না, বরং মায়া লাগে। দিন যায়, মাস যায়, মায়ের ওষুধ নিয়ম করে খাওয়ায়, তাকে একা ফেলে রাখি না। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে দেখি তিনি আবার রান্নাঘরে যাচ্ছেন। কিন্তু আমি চুপি চুপি গিয়ে তার হাত ধরে বলি, চলুন মা, আবার ঘরে গিয়ে শুই। তিনি শিশুর মতো আমার কাঁধে মাথা রেখে ঘরে ফিরে আসেন। এইভাবেই দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস পার হয়ে যায়। আমি হাবিবের সাথে একটা বিয়ের অনুষ্ঠানে যাই। সেদিন ফেরার কথা ছিল না আমাদের, কিন্তু হাবিবের হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আমাকে দুপুর 2টার দিকে বাড়িতে নামিয়ে দেয়। সাধারণত এই সময়টাই বাড়ির সবাই ঘুমায়। মায়ের আবার ঘুম না হলে মাথা ব্যথা করে। তাই আমি দরজা নক না করে আমার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে বাড়ির ভেতরে ঢুকি। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে দিয়ে যেতেই রান্নাঘরে চোখ পড়ে। এ কি, ফ্রিজটা আজকেও সরানো? ভাবলাম নিশ্চয়ই শাশুড়িমা কাজটা করেছে। তাই ভাবলাম ঘরে যাওয়ার আগে ফ্রিজটা ঠিক করে দিই। এই ভেবে ফ্রিজের কাছে যাই। কাছে যেতেই খেয়াল করি ফ্রিজটা অন্য দিনের থেকে অনেক বেশি সরানো। ব্যাপারটা আমার কেমন খটকা লাগে। তবুও কিছু না ভেবে ফ্রিজ সরাতে যাই। দেখি ফ্রিজের গোড়ায় একটা ছোট কাঠের বাক্স, অনেক সুন্দর কারুকার্য করা।
আমি বাক্সটা না খুলেই ফ্রিজটা সরে ঘরে আসি। তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই। তারপর বাড়ির কাজ করতে করতে বাক্সটার কথা খেয়ালই থাকে না। রাতে খেয়ে দিয়ে ঘরে যায়। হাবিব একটু বাইরে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি ঘরে আসতেই মনে পড়ে তখন তখন না সুন্দর একটা বাক্স পেয়েছিলাম। দেখি ভেতরে কি আছে। এই ভেবে বাক্সটাকে হাত দিতেই পেছন থেকে হাবিবের গলার আওয়াজ। এ তো! হঠাৎ ডাকায় চমকে উঠলাম আমি। দরজায় দাঁড়িয়ে আছি হাবিব। তাড়াতাড়ি বাক্সটা চাদরের নিচে লুকিয়ে ফেলাম। এখনই হাবিবকে কিছু জানাতে চায় না। হাবিব এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি করছো তুমি? আমি বললাম, না কিছু না, তোমারই অপেক্ষায় ছিলাম। আজকে এত তাড়াতাড়ি ফিরলে যে? হাবিব বলল, এমনি, মনে হলো আজকে তোমার সাথে সময় কাটাই। কথাটা বলেই হাবিব এগিয়ে এসে আমার হাত ধরে টেনে নিজের কাছে নিল। দুজনের চোখে চোখ মিশে গেল অজানা উষ্ণতা। আমি লজ্জা পেয়ে হাবিবের থেকে দূরে সরে যেতে চাইলেও হাবিব যেতে দিল না। হারিয়ে গেলাম দুজনে ভালোবাসার রাজ্যে। মধ্যরাত। হঠাৎ কানে এলো অদ্ভুত শব্দ। শব্দে ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে দেখি বিছানাটা খালি। হাবিব নেই, অশ্রমেও নেই। হাবিবকে দেখতে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। চারিদিক অস্বাভাবিক নীরব। টুপটাপ শব্দ যেন রান্নাঘরের দিক থেকে আসে। ধীরে ধীরে পা বাড়ালাম সেদিকে। দরজার কাছে পৌঁছাতেই স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন ভারী কিছু সরাচ্ছে, কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু দেখলাম ফ্রিজ আবারও সরানো হয়েছে। আমি এবার বেশ জোরেই বললাম, কে আছে এখানে? ফ্রিজটা সরালো কে? কোনো উত্তর আসলো না। হঠাৎ মনে হলো যেন একটা ছায়া সরে গেল রান্নাঘরের অন্ধকার থেকে। হৃস্পন্দন বেড়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ শাশুড়ির ঘরের দরজা খুলে দেখলাম শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। মনের মধ্যে প্রশ্ন জাগল, তাহলে কে? কে বারবার রান্নাঘরে যায়? কেন এবার ফ্রিজ সরানো হয়? হাবিবি বা কোথায়? প্রশ্নের পাহাড় মাথায় জমে উঠতেই হঠাৎ একটা শক্ত হাত পেছন থেকে আমার মুখ চেপে ধরল। আমি ভয়ঙ্কর শীতল স্পর্শে জমে গেলাম। চারপাশ অন্ধকার। নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবে পেরে উঠছিলাম না। মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন। তখনই কারো পায়ের আওয়াজ। আওয়াজটা পেতেই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে পালিয়ে গেল ছায়ামূর্তিটা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমাকে নিচে অস্থির অবস্থায় দেখে হাবিব দৌড়ে আমার কাছে আসলো। তারপর আমাকে উঠাতে উঠাতে বলল, কি হয়েছে ইতু? হাঁপাচ্ছ কেন? আর তুমি এখানে কি করছো? আমি বললাম, তোমাকে খুঁজছিলাম। হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল। তুমি কোথায় গিয়েছিলে? হাবিব কেমন আমতা আমতা করে বলল, আমি তো বাইরে গিয়েছিলাম। নেট পাচ্ছিল না ঘরে। একটা জরুরি ফোন করার ছিল। আচ্ছা, চলো ঘরে এখন। আমি হাবিবকে বললাম, তুমি ঘরে যাও, আমি জল নিয়ে আসি। হাবিব বলল, আচ্ছা এসো। হাবিব চলে যেতেই মনে মনে ভাবলাম, হাবিব কি আমার থেকে কিছু লুকাচ্ছে? আর এত রাতের কি সে জরুরি ফোন? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে পায়ের তলে কিছু পড়ে। হাত দিয়ে তুলে দেখি এটা তো কারো কানের দুল। আর এটা তো, তার মানে কি আমি যা ভাবছি তাই? পরের দিন সকাল। রান্নাঘরে গিয়ে ভাবিকে দুলটা দেখিয়ে বললাম, ভাবি, এই দুলটা চিনতে পারছেন? ভাবি দুলটা দেখে হেসে বলল, আরে হ্যাঁ, চিনতে পারবো না কেন, এটা তো আমার। কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। আমি বললাম, কি হারিয়ে গিয়েছিল? ভাবি বলল, হ্যাঁ। তুমি কোথায় পেলে এটা? আমি কিছু না বলে দুলটা ভাবিকে দিয়ে চলে আসলাম। ভাবি ডাকলো, কিন্তু আমি শুনলাম না। কারণ কালকে যে আমাকে চেপে ধরেছিল তার হাত দেখেছি আমি। একটু বয়স্কেদের মতো হাত, মানে শাশুড়ির হাতের মতো। কিন্তু ভাবির হাত তো অন্যরকম। হাতটার আঙ্গুলে তিল ছিল। এদিকে শাশুড়ির আঙ্গুলে কোনো তিল নেই। কে হতে পারে? আমাদের বাড়িতে আর কেউ নেই তো। কথাগুলো ভাবতে ভাবতে আমার ঘরের দিকে আসতেই শাশুড়ি মায়ের সাথে ধাক্কা খেলাম। ওনার হাতে চায়ের কাপ ছিল, ধপ করে পড়ে গেল। আমি সরি বলে চায়ের কাপ তোলার আগেই উনি তুলতে শুরু করলেন। আমি তখনই খেয়াল করলাম শাশুড়ির হাতের ঠিক ওই জায়গায় তিল। আমি চমকে উঠলাম। সকালেও কোনো তিল ছিল না, তাহলে এখন কিভাবে হলো এটা?
আমি শাশুড়ি মাকে ওখানে রেখেই কি ভেবে তাড়াতাড়ি হেঁটে হেঁটে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। আমার শাশুড়ি মা ঘরে বিছানায় শুয়ে আছে। তাহলে বাইরে উনি কে? তার মানে শাশুড়ি মা কি দুইজন? শাশুড়ির চোখের আড়ালেই ঘর থেকে সরে আসলাম। তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে বাক্সটা খুললাম। মুখে একটা হাসি ফুটে উঠল। মনে হলো অনেকটা রহস্যের সমাধান করে ফেলেছি। তবে আরেকটা কাজ হলো শাশুড়ি মায়ের ঘরটা সার্চ করা। সেটাও সুযোগ বুঝে করে ফেলব। নকল শাশুড়ি মা এবার সবকিছু সবার সামনে আনার পালা। 2 দিন অনেক ভেবেচিন্তে পরিকল্পনা করলাম। তারপরের দিন রাতে পরিকল্পনা মতো হাতে তিল ছাড়া শাশুড়িকে কিডন্যাপ করলাম। তারপর অজ্ঞান করে সোজা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। এরপর শুরু হলো আসল খেলা। সারাদিন নকল শাশুড়ি মাকে প্রচণ্ড বিচলিত লাগলো। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন। আমিও কড়া নজরে সবকিছু দেখছিলাম। উনি হয়তো বিষয়টা খেয়াল করেছেন, তাই আমার থেকে বারবার আড়াল হচ্ছেন। কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো আমার ভাসুরমানের লাবিব সাহেবকেও প্রচণ্ড অস্থির লাগছে। আমি সবকিছু খেয়াল করেও না জানার অভিনয় করলাম। সন্ধ্যায় শাশুড়িকে খাইয়ে ওষুধগুলো এগিয়ে দিলাম। তিনি নানান বাহানা করতে লাগলেন, কিছুতেই খাবেন না। আমি জোরাজোরিতে না পেরে এক পর্যায়ে হাবিবকে ডাকলাম। হাবিব এসে নানাভাবে বুঝিয়ে মাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু ধীরে ধীরে শাশুড়ির ব্যবহার কেমন পাল্টে যেতে থাকলো। আর হঠাৎ রেগে পাশ থেকে কাচের গ্লাস নিয়ে হাবিবের দিকে ছুঁড়ে দিল। আমি হাবিবকে সরিয়ে নিলাম আর ফট করে ইঞ্জেকশনটা শাশুড়ি মায়ের হাতে পুশ করে দিলাম। উনি জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন। হাবিব দৌড়ে মাকে ধরে বলল, এটা কি করলেই তো? এতক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। লাবিব ভাই, ভাবি বলল। কি হাবিব? মায়ের কি আবারও সমস্যা হয়েছে? হাবিব আবার বলল, এসব কি তো? তুমি কি ইঞ্জেকশন দিলে মাকে? আমি এবার বললাম, তেমন কিছু না, জ্ঞান হারানোর ইঞ্জেকশন দিয়েছি। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। আর এই মহিলা তোমার মা নয়। হাবিব বলে, মা নয় মানে? কি বলছো তুমি এসব? আমি বললাম, হ্যাঁ, ঠিকই বলছি। কারণ মা এই মুহূর্তে আমার বাবার বাড়িতে আছে। কথাটা বলেই আমার ভাইকে ভিডিও কল দিলাম। আমার ভাই ভিডিও কলে মাকে দেখালো। মা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। হাবিব অবাক হয়ে বলল, এসব কি বলছো ইতো? মা যদি ওখানে থাকে তাহলে ইনি কে? আমি বললাম, ইনি হলেন তোমার মায়ের যমজ বোন টায়রা। যদিও উনি বেশিরভাগ সময় শায়লা সেজেই থাকেন। হাবিব বলল, মায়ের যমজ বোন মানে? আমরা এত বছরেও কেউ কিছু জানতে পারিনি। কি হচ্ছেটা কি বলবে প্লিজ? আমি বললাম, তাহলে শোনো, তোমার মায়ের 2 যমজ বোন, শায়লা আর টায়রা। ছোট থেকেই দুজনের অভাব অনটনে বড় হয়েছে। কিন্তু ছোট থেকে তোমার মা শায়লা ছিলেন শান্তশিষ্ট, ভদ্র, নির্লোভী। আর টায়রা পুরো উল্টো, প্রচণ্ড লোভী ছিল। মাত্র 14 বছর বয়সে এক গুন্ডা ছেলের সাথে পালিয়ে যায় তোমার খালা টায়রা। তাই তোমার নানার আগে অভিমানে সবাইকে বলে তার একটাই মেয়ে। যেহেতু তারা গ্রাম থেকে শহরে আসে নতুন, তাই কেউ কখনো জানতে পারেনি তোমার মায়েরা যমজ 2 বোন। এরপর তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হয়। দুইজন অনেক কষ্ট পরিশ্রম করে সফল হয়। তখন একদিন তোমার খালা ফিরে আসে তোমার মায়ের কাছে, জানায় তার জীবনের দুঃখ কষ্টের কথা। তোমার মাও বোনের কথাই ভুলে যায়, তোমার বাবাকে না জানিয়েই থাকতে দেয়। যেহেতু কাজের জন্য তোমার বাবা বেশিরভাগ বাইরে থাকতো, তাই বুঝতেও পারিনি। এইদিকে তোমার বাবা মাকে সুখে দেখে সইতে পারেনি তোমার খালা। ধীরে ধীরে স্নো পয়জন খাইয়ে অসুস্থ করে দেয়। আর নিজে শায়লা সেজে সংসার শুরু করে তোমার বাবার সাথে। অবশ্য কিছুদিন পর তোমার বাবাও বিষয়টা বুঝতে পারে। কিন্তু ততদিনে তোমার খালা প্রেগনেন্ট, তাই আর কিছু করার ছিল না আর। এরপর তোমার ভাই লাবিব হয়। কিছুদিন পর আবার তোমার মাও প্রেগনেন্ট হয়। তারপর তুমি হও। এই পুরো সময়টাই তোমার মা মানসিকভাবে অসুস্থ ছিল। কিন্তু অসুস্থ হলেও কিছুটা বুঝতে পারতেই, তাই সবসময় বলে তাকে তার স্বামী আর বোন ঠকিয়েছে। হাবিব চমকালেও লাবিব ভাই শান্ত। ভাবিও সব জানে বুঝলাম। হাবিব এবার আমার কাছে এসে হাত ধরে বলল, এসব কি বলছো ইতু? আমি কিছু বুঝছি না। আমি বললাম, সব সত্যি হাবিব। হাবিব বলল, তুমি কিভাবে জানলে এসব?
আমি একটা ডায়েরি বের করে বললাম, এই যে, এটা তোমার মায়ের ডায়েরি। আমি ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম। প্রথম প্রথম বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পারি সব সত্যি। হাবিব আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে দেখে মায়ের বুকের সব কষ্টের কথা লেখা। লেখাগুলো পড়ে চোখে জল গড়িয়ে পড়ে। আরও জানতে পারে তার খালার ছেলে আর কেউ না, সে লাবিব। হাবিব এতদিনে সব বুঝতে পারে। মাঝে মাঝে কেন তার মনে হতো মা তাকে বেশি ভালোবাসে, আবার মাঝে মাঝে মনে হতো লাবিবকে বেশি ভালোবাসে। আর লাবিবও সবসময় তাকে কেন হিংসা করত। হাবিব ডায়েরিটা বন্ধ করে আমাকে কিছু বলতে যাবে, তার আগে লাবিব হাবিবের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, সব যখন জেনে গেছিস তাহলে এবার তোরও দিন শেষ। এই তো, ওই কাঠের বাক্স দে। আমি জানি ওটা তোর কাছে, না দিলে তোর স্বামীকে এক্ষুনি শেষ করে দিব। আমি ঘর থেকে বাক্সটা এনে লাবিব ভাইকে দিলাম। লাবিব ভাই শয়তানি হাসি হেসে বাক্সটা নিয়ে খুলল। মুহূর্তেই মুখ চোখ পাল্টে গেল। বন্দুকটা আমার মাথায় ঠেকিয়ে বলল, খুব বাড়াবাড়ি করছো কিন্তু এই তো। বাক্সের ভিতর হিরে ছিল, জানো দাম কত? 1 কোটি টাকা। তাই ফাতরামি না করে আমার হিরেগুলো আমাকে দাও। আমি অবাক হয়ে বললাম, হিরে মানে? এখানে কোনো হিরে নেই। আর হিরে আসবে বা কোথা থেকে? লাবিব ভাই বলল, নাটক করো নাই তো, দাও হিরেগুলো দাও, ওগুলো আমার। আমি বললাম, আপনার মানে? তার মানে আপনি হিরে চোরা কারবারের সাথে জড়িত? লাবিব, হ্যাঁ জড়িত। কথা না বাড়িয়ে হিরেগুলো দাও, না দিলে তোমার সাথে কি করব তুমি ভাবতেও পারছো না। আমি বললাম, কি করবেন? আমার শাশুড়ির মতো ওষুধ দিয়ে পাগল বানাবেন? লাবিব ভাই বলল, শোনো, ওটা মায়ের কাজ। আমিও তো লুতুপুতু কাজ করি না, ডাইরেক্ট শেষ করে দিব। হাবিব এবার চিৎকার করে বলল, ছি ভাইয়া, তুই এত নিচে নামতে পারলি? হাবিব আর কিছু বলার আগে লাবিব বলল, এই চুপ, কথা বলিস না, নইলে তোকে আগে শেষ করব। আমি হাসলাম, তারপর বললাম, তা আপনি আর পারবেন না ভাইয়া, আপনার আর আপনার মায়ের খেলা শেষ। আমার শাশুড়ি মাকে অনেক কষ্ট দিয়েছেন, সেই সাথে মা ছেলে চোরাই হিরে ব্যবসার সাথে জড়িত। আপনাদের তো জেল হবে। আমার কথা শুনে লাবিব ভাই জোরে হাসল আর বলল, কে শাস্তি দেবে আমায়? তোরা? তোদের তো এখানেই পুঁতে। লাবিব ভাই কথা শেষ না করতেই পেছন থেকে ইন্সপেক্টর স্নিগ্ধ বলল, তা কয়জনকে পুঁতেছেন মিস্টার লাবিব? ইন্সপেক্টরকে দেখতেই লাবিব ঘাবড়ে গেল। তারপর কয়েক মিনিটের জন্য বন্দুক সরিয়ে আবার আমার দিকে তাক করার আগেই আমি জোরে ধাক্কা দিয়ে বন্দুক ফেলে দিই। ইন্সপেক্টর স্নিগ্ধ খপ করে ধরে ফেলে। আসলে গত 2 দিন আমি বাড়ির সবাইকে নজরে রেখে বুঝতে পারি লাবিব ভাইয়ের মধ্যেও সমস্যা আছে। তাই তার ঘর সার্চ করে নানা ডকুমেন্ট থেকে জানতে পারি তিনি আর তার মা এই চোরাই হিরে ব্যবসা করছে অনেক দিন হলো। তখনই আমি সবটা আমার ফ্রেন্ড ইন্সপেক্টর স্নিগ্ধকে জানাই। তারপর সবটা ওর সাথে পরামর্শ করেই করি। ইন্সপেক্টর স্নিগ্ধ ওদের নিয়ে যায়। যাওয়ার আগে নকল শাশুড়িমা বলে, ভালো করলি না এই তো, তোকে ছাড়বো না। সব কিছু এত তাড়াতাড়ি হওয়ায় হাবিব ভীষণ ভেঙে পড়ে। ভাবি সব কিছু জেনে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। হাবিব আমার হাত ধরে বলে, মা কোথায় তো ইতো? মাকে আমার কাছে নিয়ে আসো ইতো। আমি আমার ভাইকে বলি, মাকে যত তাড়াতাড়ি সম্ভব আনতে। কিছুক্ষণ পর ওরা আসে। হাবিব মাকে জড়িয়ে ধরে কাঁদে, মাও কাঁদে। ওদের কাঁদতে দেখেও আমার মন কেমন যেন প্রশান্তিতে ভরে যায়। এরপর আমি আর হাবিব মাকে নিয়ে হাবিবের চাকরির জায়গায় চলে যাই। নকল শাশুড়ি আর লাবিব ভাইকে কোর্টে প্রডিউস করা হয়। কোর্টে প্রমাণিত হয় ওরা দীর্ঘদিন ধরে চোরা কারবারের সাথে জড়িত, সাথে আরও অপরাধে যুক্ত। ওদের যথাযথ শাস্তি হয়। আমরা ওদের থেকে অনেক দূরে নিজেদের মতো ভালো থাকি। এরপর একে একে কেটে যায় কয়েকটি বছর। হাবিব এখন চাকরি করে না, ব্যবসা করে। আল্লাহ রহমতে ব্যবসাও ভালো চলছে। আমাদের নিজস্ব বাড়ি হয়েছে, আর আমাদের ঘর আলো করে এসেছে আমাদের একমাত্র ছেলে আহাদ। মাও এখন সুস্থ। আহাদের সাথে হাসি খুশিতে দিন কেটে যায় ওনার। সব কিছু ঠিকঠাকই চলছে। আমিও সারাদিন সব কাজ শেষে নিয়ম করে মধ্যরাতে চলে যাই রান্নাঘরে। তারপর রান্নাঘরে ফ্রিজ সরিয়ে বের করি সেই গোপন বাক্স। তারপর ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা আছে আমি আমার পরিবার নিয়ে যেন এভাবেই হাসি খুশি থাকি। বাক্সে রেখে আবার ফ্রিজটা ঠিক করে চলে আসি। আমার মুখে লেগে থাকে অদ্ভুত হাসি। মনে পড়ে সেই দিনের কথা।
যেদিন আমি প্রথম এই বাক্সটা খুলেছিলাম সেদিন বাক্সটা খুলতেই চোখে পড়ে ছোট্ট একটা চিরকুট। সেখানে লেখা ছিল 1 কোটি টাকার হিরে চাই, আর পাশেই হিরে রাখা। ব্যাপারটা আমার সন্দেহ লাগে, তাই পুরো বাক্সটা খুঁজে অবশেষে ছোট্ট একটা চিরকুট পাই, যেখানে লেখা ছিল বাক্সটা যার হাতে থাকবে সেই তার মালিক। সে যা চাইবে মধ্যরাতে চিরকুটে তা লিখে রাখলেই পাবে। ছোট শর্ত ছিল, সেটা হলো বাক্সটা রান্নাঘরে রাখতে হবে আর মধ্যরাতে চিরকুট লিখতে হবে। ব্যাপারটা প্রথমে বিশ্বাসযোগ্য হয়নি, তাই পরীক্ষা করলাম। সত্যি যা চাইলাম তাই পাইলাম। এরপর আর কি, এই ডুপ্লিকেট একটা বাক্স তৈরি করে লাবিব ভাইয়ের হাতে দিয়েছিলাম। উনি সম্ভবত এই গোপন বাক্সের সম্পর্কে জানতেন না, আর যে জানতো মানে নকল শাশুড়ি মা, তাকে বাক্সের সাহায্যেই সব ভুলিয়ে দিয়েছিলাম। এরপর আর কি, আস্তে করে ছেলে আর স্বামীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সমাপ্ত।